হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং তোমরা দেখতে পাচ্ছ যে এথিক্স আমাদের আলোচনা চলছে এবং যার পার্ট 6 বা 6 নম্বর যে ক্লাস সেটা নিয়ে এসে গেছি। আর তোমরা রয়েছে ইয়োর ফিলসফি, একটা ইউটিউব চ্যানেলে, যেটা ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এটাই একমাত্র ওয়েস্ট বেঙ্গলের লার্নিং প্ল্যাটফর্ম যেখানে সম্পূর্ণ এসএলএসটি সিলেবাসটা কমপ্লিট করানো হচ্ছে বিনা পয়সায়। অন্যান্য বাদবাকি জায়গায় পেইড প্রমোশন চলে, আমি সেই সব দিকে যাচ্ছি না, আমি আসছি কেবলমাত্র আমার বিষয়ের দিকে। আমি এখানে 6 নম্বর যে এথিক্সের আলোচনা করছি, তার মানে এর আগে কিন্তু 5টা হয়ে গেছে। আমি আশা রাখবো যে যারা দেখেনি তারা সেটা দেখে তারপরে এই পার্টটা দেখবে, না হলে একটা ক্রমানুসারে যেটা চলছিল না, সেই সেই ফ্লোটা হারিয়ে যাবে। তাই আমি রিকোয়েস্ট করবো যে আগে 5টা তারা যেন অবশ্যই দেখে নেয়। আচ্ছা, আমি এর সাথে এটাও বারবার করে বলার চেষ্টা করি ডে ওয়ান থেকে, সেটা হলো নিজের খাতার মধ্যে এই এই যে কন্টেন্টগুলো দেওয়া হচ্ছে সেই কন্টেন্টগুলো লিখে রাখো, যেহেতু ডেলি এখানে আলোচনা হয়, ডেলি ক্লাস হয়। অল্প অল্প করে বিষয়গুলো দেওয়া হচ্ছে যাতে ছোট্ট ছোট্ট ছোট ছোট ধাপে 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 এগিয়ে যাওয়া যায়। একসাথে অনেকটা নিয়ে নিলে লোড পড়ে যায়, মাথার ওপর প্রেশার পড়ে যায়। আমি সেই রকম চিন্তা ভাবনার মানুষ নই, আমি ধীরে ধীরে ধাপে 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 যেতে চাই। তাহলে কিন্তু পড়াটা অনেকটা ভালো হয়। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন করোনি, তাদেরকে বলবো যে টেলিগ্রাম বলে একটি অ্যাপ আছে, যে অ্যাপটাকে তোমরা তোমাদের মোবাইল বা ডিভাইসে ইনস্টল করো। আর তারপরে সেখানে গিয়ে তোমরা কিন্তু ইয়োর ফিলোসফি বলে সার্চ করলেই সেখানে সেই আমার আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে গিয়ে জয়েন করে যেতে পারবে। অথবা আরও একটি ব্যাপার হচ্ছে কি, এই ইউটিউব চ্যানেলেরই ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত লিঙ্কগুলো দেওয়া রয়েছে, যাবতীয় সমস্ত লিঙ্ক, সেই লিঙ্কগুলো তোমরা ওখানে ক্লিক করেও কিন্তু জয়েন করে যেতে পারবে। ওখানে কুইজগুলো হয় বা প্রশ্ন উত্তর আলোচনা চলে, তো সেগুলোতে তোমরা অংশগ্রহণ করতে পারবে। টেলিগ্রামটা এই জন্যই তৈরি করা। আর হচ্ছে অনেক কন্টেন্ট আছে, অনেক বইয়ের পিডিএফও আছে, যেগুলো সুবিধে হবে তাদের জন্য যারা বই কিনতে পারে না বা অ্যাফোর্ড করতে পারে না, তাদের জন্য। অন্ততপক্ষে ৩,৫০০-এর ওপরে পিডিএফ তো আছেই, বা বই রয়েছে, যেগুলো কিন্তু তারা সহজেই তারা তাদের পড়াশোনার কাজে কিন্তু লাগাতে পারবে, যারা চাইছে আর কি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সুখবাদ বা হেডোনিজম। এবং এটা এসএলএসটি সিলেবাসে ইম্পর্টেন্ট, এটা নিটের সিলেবাসেও রয়েছে এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্নও আসে নেটের ক্ষেত্রে। আমি একদম এমনভাবে বিষয়টাকে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি যাতে উভয় পক্ষেরই সুবিধে হয়, মানে নেটের ক্ষেত্রেও সুবিধে হয়ে যাবে, আবার এদিকে এসএলএসটির ক্ষেত্রেও সুবিধা হয়ে যাবে। তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, যারা এখনো অবধি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি, হ্যাঁ, আগে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলেই কিন্তু তোমরা এক্সট্রা আরও ভিডিও দেখতে পাবে, যেটা কিন্তু তোমরা এতে দেখতে পেতে না, মানে কিসেবেল বলে, মানে 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 নন সাবস্ক্রাইবার যারা রয়েছে, মানে সাবস্ক্রাইব না করে যারা দেখছে আর কি, তারা কিন্তু সেক্ষেত্রে দেখতে পাবে না। আর সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো অনেক ভিডিও তোমাদের সামনে ভিজিবল হবে, যেগুলো তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে সাহায্য করবে। এই পরীক্ষা অথবা নেট সেটের পরীক্ষা যাই হোক না কেন, সেই পরীক্ষাগুলোতে তোমাদের সাহায্য করবে, আমি আশা রাখি। সেই ক্লাসগুলোকে সেইভাবে কিন্তু তৈরি করা হয়েছে। চলো, তো সুখবাদ বা হেডোনিজম, সুখবাদ বলতে গেলে কি বোঝায় বলতো? সুখবাদ মানে হচ্ছে সুখ, সুখটাই হচ্ছে কাম্য বিষয়, সুখের বাইরে আর অন্য কোনো কিছু নেই। এই রকম বিষয় হচ্ছে সুখবাদ। তো এইরকম যে সুখবাদ, এই সুখবাদের দুটো রূপ আছে বা দুটো ভাগ আমরা দেখতে পাই, এক হচ্ছে মনোবৈজ্ঞানিক সুখবাদ আর একটা হলো নৈতিক সুখবাদ। আবার এই নৈতিক যে সুখবাদ তার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে আত্মসুখবাদ আর একটা হলো পরসুখবাদ। আত্মসুখবাদকে ইগোয়েস্টিক হেডোনিজম বলে আর পরসুখবাদকে অল্টারিস্টিক হেডোনিজম বলে। তো এই বিষয়গুলোকে আমরা ধীরে 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 আমরা আলোচনা করব, যে আসলে এই বিষয়গুলো কি বোঝাচ্ছে। দেখো, মনোবৈজ্ঞানিক সুখবাদ বা হচ্ছে সাইকোলজিক্যাল হেডোনিজম, যেটা সেটা হচ্ছে যে সুখ অন্বেষণে মানুষ নিজে ভালো থাকবে অথবা অপরের খুশিতে নিজে খুশি হবে, তাই হলো মনোবৈজ্ঞানিক সুখবাদ। উদাহরণস্বরূপ যদি বলা যায়, একটা সৈনিকের কথা আমি একটু বলে রাখি। এই সৈনিক, তোমরা দেখে থাকবে, তার হয়তো ইচ্ছে নেই, হয়তো, বা ইচ্ছে নেই বলা ভুল হবে, হয়তো হয়তো সে জানে যে সে যুদ্ধে গেলে সে মারাও যেতে পারে। তাও কিন্তু তার মন চাইছে, তার মানসিক সুখ হচ্ছে যে না, আমি যুদ্ধে যাব, আমার দেশকে আমি রক্ষা করব। এরকম বহু উদাহরণ কিন্তু তোমরা দেখেছো, তোমাদের অভিজ্ঞতাতে এরকম আছে। এরকম বহু সিনেমাও হয়েছে এর আগে, যে সে তার দেশের জন্য প্রাণ দিয়েছে, এরকম বহু উদাহরণ আছে।
তো সেই সৈনিকের কথা বলা যেতে পারে যে তার মনের সুখের জন্য কিন্তু সে জীবন বাজি রেখে হলেও কিন্তু সে দৌড়ে যাচ্ছে দেশকে সেবা করার জন্য। তো এটা হলো মনোবৈজ্ঞানিক সুখবাদ। ঠিক আছে? তবে সুখের জন্য কাজ করতে করতে সুখের কথা ভুলে যাওয়াকে সিজুইক নামক একজন মনোবৈজ্ঞানিক আছেন। যিনি কি বলছেন এই মনোবৈজ্ঞানিক সুখের কথাকে বলতে গিয়ে বলছে সুখের বিরোধাভাস বা হচ্ছে প্যারাডক্স অফ হেডোনিজমের কথা বলছেন। যে তুমি সুখের জন্য কাজ করছো, কাজ করতে 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 নিজেরই যে কতটা পরিমাণে সুখ হচ্ছে সেটা কিন্তু ভুলে যাচ্ছে, কিন্তু হ্যাঁ সুখের জন্য সে কাজ করেই যাচ্ছে এইরকম একটা ব্যক্তি। ওই যে সৈনিক রয়েছে, সে কিন্তু সুখের জন্য কাজ করেই যাচ্ছে, কিন্তু হ্যাঁ সে কতটা পরিমাণে নিজের আত্মসুখ যে ব্যাপারটা রয়েছে সেটা কি কতটা পরিমাণে পাচ্ছে তার কিন্তু কোনো হিসেব নিকেশ সে কিন্তু করছে না। এই ধরনের বিষয়বস্তু যখনই ঘটে তখন তাকে কিন্তু প্যারাডক্স অফ হেডোনিজম বলা হয়। আশা রাখি আমি বোঝাতে পারলাম। নেক্সট হচ্ছে নৈতিক সুখবাদ। ই বাবা, এ তো দেখতে পাচ্ছি আমারই স্পেলিং মিস্টেক হয়েছে, আমি ক্ষমা চাইছি এর জন্য। এটা নৈতিক সুখবাদ বা হচ্ছে এথিক্যাল হেডোনিজম। আমি দেখছিলাম টাইপ করবার সময় এরকম বেশ করে টাইপিং মিস্টেক হচ্ছিল, তো কিছু করার নেই। এটা আমার টাইপিং যেটা দিয়ে টাইপ করি না তারই অসুবিধে, বুঝলে তো। তো এই জন্যই ক্ষমা চাইছি। যাই হোক, নৈতিক সুখবাদ আশা রাখি ইংরেজিটা বুঝতে পারছো। এথিক্যাল হেডোনিজম বা নৈতিক সুখবাদ কি বলতো, মানে মানুষের আমি মানে বহু আগে বলেছি এই নৈতিকতা কার ক্ষেত্রে প্রয়োজন, না মানুষের কৃতকর্মেরই ওপরে কিন্তু নৈতিক বিচার করা হয়। তাহলে নৈতিক সুখবাদ হচ্ছে মানুষের কৃতকর্মের বিচার করা হচ্ছে, মানুষের কি করা উচিত আর কি করা উচিত নয় এই বিষয়ে আলোচনা করাই হচ্ছে নৈতিক সুখবাদ। নেক্সট হচ্ছে আত্মসুখবাদ বা হচ্ছে ইগোয়েস্টিক হেডোনিজম। তো আত্মসুখবাদ মানে নিজের সুখের কথা, এই স্তরে নিজের সুখের কথা বলা হবে। দেখো, এই মতবাদে বলা হয় প্রত্যেক মানুষের উচিত নিজের জন্য অধিক সুখ অন্বেষণ করা, এই সুখ লাভে তার নিজের ভালো লাগবে। এইরূপ আত্মসুখবাদী হলেন চার্বাক দার্শনিকগণ, অ্যারিস্টিপাস, এপিকিউরাস, হবস এরা। অ্যারিস্টিপাস যে আত্মসুখবাদের প্রবর্তক তাকে বলা হয় স্থূল আত্মসুখবাদ। তাহলে অ্যারিস্টিপাস যে আত্মসুখবাদের কথা বলছে সেইটাকে বলা হচ্ছে স্থূল আত্মসুখবাদ, যাকে গ্রস ইগোয়েস্টিক হেডোনিজম বলা হয়। তিনি যেহেতু সিরিন দেশের একটা দেশ, জানো তো, যে দেশটার নাম ছিল সিরিন দেশ, তা তিনি যেহেতু সিরিন দেশের নাগরিক ছিলেন তাই তার এই মতবাদটিকে সাইরেনিক তত্ত্ব নামেও কিন্তু বলা হয়। মানে তার এই মতবাদ নাম তিনি যে স্থূল আত্মসুখবাদ বাদের কথা বলছেন, সেই আত্মসুখবাদের অপর একটি নাম হচ্ছে সাইরেনিক মতবাদ। ঠিক আছে? তো এপিকিউরাস সংযত আত্মসুখবাদের সমর্থক। তিনি কামনা বাসনার অবাধ তৃপ্তিকে ঘৃণার চোখে দেখতেন। আমরা আরো একটি একে পেলাম আর কি, সেটা হচ্ছে এপিকিউরাস, তাকে অ্যারিস্টিপাস পেয়েছে, এবং চার্বাক দার্শনিক তোমরা জানো। তো ওই জন্য আমি আর বললাম না। অ্যারিস্টিপাসকে পেলাম, অ্যারিস্টিপাস হচ্ছে যিনি স্থূল আত্মসুখবাদের সমর্থক। এপিকিউরাসকে পাচ্ছি যিনি হচ্ছে সংযত আত্মসুখবাদের সমর্থক। এখানে স্থূল আত্মসুখবাদী অর্থাৎ অ্যারিস্টিপাস বলেছেন যে হচ্ছে অবাধ কামনা বাসনার কথা বলেছেন, যে আমি আমার পরিতৃপ্ত হওয়ার জন্য অবাধ কামনা বাসনার আমি করতে পারি, চাহিদা রাখতেই পারি। তো এই যে পার্টটা, বুঝলে তো, এই পার্টটা হচ্ছে তোমার স্থূল আত্মসুখবাদ। আর হচ্ছে এপিকিউরাস বলছে না, অবাধ কামনা বাসনা কিন্তু কখনোই সঠিক নয়। তাহলে এক্ষেত্রে উনি সংযত হচ্ছেন, এই সংযত আত্মসুখবাদের কিন্তু প্রবক্তক হচ্ছেন এপিকিউরাস। আমি দুটো পার্ট আশা রাখি বোঝাতে পারলাম, পরীক্ষায় যদি প্রশ্ন আসে অবশ্যই আশা রাখছি পারবে। যে সংযত আত্মসুখবাদী কি, তখন তোমরা অবশ্যই বলবে যে হ্যাঁ এপিকিউরাস। আর স্থূল আত্মসুখবাদী কি, তখন কিন্তু তোমরা অবশ্যই জানবে যে হ্যাঁ তিনি হচ্ছেন অ্যারিস্টিপাস। ওকে, আমি আশা রাখছি তোমরা পারবে। নেক্সট হচ্ছে পরসুখবাদ বা হচ্ছে অল্টারিস্টিক হেডোনিজম। পরসুখবাদ, দেখো ব্যাপারটার মধ্যেই রয়েছে যেন অপরের কথা ভাবা হবে, অপরের কথা। এই প্রসঙ্গে আর ঢোকার আগেই আমি বলবো যে ঠিক এই অংশ থেকে কিন্তু উপযোগবাদ শুরু হচ্ছে। উপযোগবাদ হচ্ছে সেই রকম মতবাদ যেখানে যে সুখ সর্বাধিক ভাবে কাম্য হচ্ছে, ঠিক আছে, যে সুখ সর্বাধিক ভাবে কাম্য বা সকলের জন্য যে সুখ ভালো হচ্ছে সেই সুখকেই গ্রহণযোগ্য করা হবে। বা যে মতবাদ, যে উপযোগিতা, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আমি আমি আসবো হয়তো নেক্সট দিনকে এই বিষয়ে ঢুকবো, মানে আজকে তার সূত্রপাত আমি করছি। যে বিষয়টি সকলের কাছে, অনেকের কাছে ভালো বলে গণ্য হচ্ছে সেই বিষয়টিকেই নেব, আর যে বিষয়টা সকলের জন্য ভালোভাবে হচ্ছে না সেই বিষয়কে নেব না। এই রকম মতবাদ হচ্ছে উপযোগবাদ। ঠিক আছে? তো এই উপযোগবাদী দার্শনিক আমরা পাবো, সেটা হচ্ছে বেন্থাম, মিল, সিজুইক, এরা হচ্ছে কিন্তু উপযোগবাদী দার্শনিক। ঠিক আছে? আরো অনেকেই আছেন, সেটা পরে পরে জানবো। আপাতত তোমরা জানো যে বেন্থাম, মিল, সিজুইক এরা হচ্ছে উপযোগবাদী দার্শনিক।
তো এই যে বেনথাম তিনি সুখের 7টা ধর্মের কথা বলেছেন এবং সেই 7টি ধর্মের কথা কোনো একটি গ্রন্থের মধ্যে লিখেছেন। সেই গ্রন্থের নাম হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপালস অব মোরালস অ্যান্ড লেজিসলেশন। এই লেজিসলেশন বলে যে গ্রন্থটি রয়েছে, এই গ্রন্থটির নামই হচ্ছে এমনই একটি বিষয় যে মানে 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 কি বলতো, মানে কেবলমাত্র ওই লেজিসলেশন বলেই হয়তো পরীক্ষা চলে আসলো। ঠিক আছে? এই পুরো নামটা হয়তো আসলোই না। মানে কেবলমাত্র এই অংশটাই দিয়ে বলল যে লেজিসলেশন গ্রন্থটা কার লেখা। তখন কিন্তু তোমাকে জানতেই হবে যে হ্যাঁ, এই গ্রন্থটি হচ্ছে বেন্থামের লেখা। এবং এর 4র্থ অধ্যায় এই যে পরসুখবাদের কথা বলা হচ্ছে, সেই পরসুখবাদের 7টা পার্ট, বুঝলে তো? 7টা পার্ট বা হচ্ছে সুখকলনের কথা বলেছেন, যাকে হেডোনিস্টিক ক্যালকুলাস বলা হয়। তাহলে হেডোনিস্টিক ক্যালকুলাস কটা প্রকার? 7 প্রকার। কোন গ্রন্থে বলেছেন বেন্থাম? না, এই গ্রন্থটা বলেছেন ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপাল অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন, এই গ্রন্থে বলেছেন। এবারে যে 7টা পার্ট, এই 7টা পার্টকে আমরা ধীরে ধীরে আলোচনা করব। ঠিক আছে? এখানেও একটা কিন্তু স্পেলিং মিস্টেক হয়েছে আর কি। তো চলো, 1 নম্বর হচ্ছে তীব্রতা। তীব্রতা মানে কি? যে সুখের মধ্যে মানে মানে দুটো সুখ রয়েছে, ঠিক আছে? সেই সুখের মধ্যে কোন সুখটা অধিকতম তীব্র, সেই সুখটাকেই নেব। নেক্সট হচ্ছে স্থিতিকাল। ক্ষণিক সুখ অপেক্ষা দীর্ঘকালীন যে সুখ, সেইটাকেই হচ্ছে কাম্য। ক্ষণিক সুখ আমার দরকার নেই, যে সুখটা আমার অনেক দিন ধরে চলবে, সেই সুখটাকে দেখবে মানুষ নেয়। এই ধরনের বিষয়গুলো না নিজেদের নিজেদের ডেইলি লাইফ, নিজেদের লাইফ নিয়ে তোমরা কিন্তু বিচার করবে, দেখবে যে ঠিক পারবে। নেক্সট হচ্ছে নৈকট্য। দূরবর্তী সুখের অপেক্ষা না করে তাৎক্ষণিক সুখ লাভে আমরা কিন্তু সবসময় তৎপর হই। খেয়াল করে দেখবে। নিশ্চয়তা বা সার্টিনিটি। যে সুখ অনিশ্চিত, সেই সুখের আশায় বসে না থেকে আমাদের উচিত নিশ্চিত সুখকে বরণ করে নেওয়া। আমরা কিন্তু তাই করি, দেখবে। বিশুদ্ধি। যে সুখে দুঃখের মিশ্রণ আছে, সেই সুখ তো ভবিষ্যতেও দুঃখ দেবেই, তাই না? তাই বিশুদ্ধ সুখকে কামনা করা উচিত। বিশুদ্ধ সুখকে কামনা করব, মানে কি? পিওরিটিকে আমরা গ্রহণ করি। খেয়াল করে দেখবে। উৎপাদকতা বা উর্বরতা। যে সুখ পুনর্বার সুখ উৎপন্ন করে না, তার তুলনায় যেটা পুনর্বার সুখ উৎপন্ন করে সেটাই কাম্য হয় আমাদের কাছে। আবার ব্যাপকতা বা বিস্তৃতি হচ্ছে যে সুখ এক ব্যক্তি ভোগ করে, সেই সুখের তুলনায় বহু ব্যক্তি ভোগ করা সুখের মহত্ব বেশি। ধরে নাও একটা সুখ রয়েছে, ঠিক আছে? এই সুখটা এক একজন ব্যক্তি ভোগ করেছে, তার তুলনায় যদি অনেকজন ব্যক্তি কোনো একটি সুখকে যদি ভোগ করে, তাহলে সেটাকেই বরং কাম্য বলে মনে রাখা হয়, তাই না? তো এইরকম একটা ব্যাপার। আচ্ছা, এবার ধরো তোমার পরীক্ষায় প্রশ্ন কিরকম আসবে। পরীক্ষার প্রশ্ন কিন্তু এই যে 7টা প্রকার রয়েছে না, এই 7টা প্রকারকে কিন্তু তোমাকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এর মধ্যে থেকে ধরো কোনো একটা কিছু হয়তো অ্যাবসেন্ট হয়ে গেল। হয়তো বললো যে হচ্ছে বেনথামের সুখকলন তো সকলেই জানে, কিন্তু কোনো একটা পার্ট হয়তো অ্যাবসেন্ট হয়ে গেল, দিয়ে তার ভেতরে অন্য কিছু একটা দিয়ে দিল। দিয়ে একটা তোমাকে এরকম মানে অনেকগুলো সাজিয়ে সাজিয়ে দিল। এবার বললো যে কোনটি ভুল সেটাকে নির্বাচন করতে। এবার কোনো একটা হয়তো অংশের মধ্যে একটা অন্য কিছু ওয়ার্ড বা অন্য কিছু কিছু একটা দেওয়া রয়েছে, সেইটাকে নির্বাচন করতে হবে। মানে কোনটি নয়, এরকম হুইচ ইজ নট দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি হুইচ ইজ নট এর গল্প কিন্তু বহু আগে বলেছি। পরীক্ষার প্রশ্নের ধরন কিরকম হতে পারে সেটা নিয়ে আমি কিন্তু বহুদিন ধরে আলোচনা করে যাচ্ছি। তাহলে আমি আশা রাখছি তোমরা বুঝতে পারলে। তাহলে তোমাদের কি করতে হবে, বারবার করে বলছি যে এই যে 7টা পার্ট আছে, একদম নিজের খাতার মধ্যে লিখে রাখো। একদম মানে বারবার করে পড়ে ফেলো যে 7টা সুখকলন হচ্ছে এইটা। মানে দেখো, পরীক্ষা প্রশ্ন আসলে কিন্তু এখান থেকে আসতে পারে বলে আমি বারবার করে বলছি। এখানে মানে পেনথামের ওই যে গ্রন্থটি রয়েছে লেজিসলেশন, ওইটা ওই নামটা ধরে আসতে পারে। আর যে সুখকলন যে 7টা ভাগ আছে, এই সুখ এইটা কাকে বলে কি বলে এখান থেকে আসবে না, কারণ পরীক্ষার প্রশ্ন এতটা সহজ হবেও না। তো ওই তাহলে কিরকম ধরনের প্রশ্ন আসবে? ধরো দেখো যে তীব্রতা দেওয়া আছে, স্থিতিকাল দেওয়া আছে, নৈকট্য রয়েছে, তারপর হচ্ছে নিশ্চয়তা দেওয়া রয়েছে, তারপর বিশুদ্ধ জায়গা ধরো অন্য কিছু একটা দিয়ে দেওয়া রয়েছে। তাহলে বলবো যে কোনটা নয়, তাহলে ওই যেটা অন্য কিছু একটা দেওয়া রয়েছে সেটাই হবে উত্তর। আর বাদ বাকিগুলো দেখবে সব এই মানে ওয়ার্ড গুলোই কিন্তু থাকবে। যদি মনে হয় যে না এই মানে এইটা বাংলাগুলো খুব কঠিন, মানে অনেকে যারা ইংরেজিতে পড়েছে, তোমরা জানো তোমার তাহলে তোমাদের ইংরেজিগুলো মানে মুখস্থ আছে, যারা নেট সেট পড়েছো আর কি, তোমাদের ইংরেজিগুলো মুখস্থ আছে, সেই ইংরেজিগুলোকে ভালো করে একটু পড়ে নাও, তাহলেই হয়ে যাবে, তাই না? ইংরেজিটা দেখেও কিন্তু পরীক্ষার প্রশ্ন কিন্তু করতে পারবে। আমি আশা রাখছি তোমরা পরীক্ষার প্রশ্নটা বুঝতে পারছো, যে পরীক্ষার প্রশ্ন এইরকম হতে পারে। ঠিক আছে, অনেকেই জানি হাসাহাসি করবে, কিন্তু হ্যাঁ, প্রশ্ন কিন্তু ধরন এরকমই হয়। বিভিন্ন প্রশ্ন আমি দেখেছি, তাই দেখেই আমি কিন্তু বলছি প্রশ্নের ধরন কিন্তু এরকমই হয়।
ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওটি দেখবার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও যে হ্যাঁ দাদা ভালো লেগেছে, অথবা লাগেননি, অথবা আমি বাজে বকে থাকলে সেটাও জানিয়ে রাখো যে হ্যাঁ দাদা তুমি প্রচণ্ড পরিমাণে বাজে বকে ফেলেছো, সেটাও জানাও। আর যদি তোমাদের কিঞ্চিত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা, যাতে তারাও উপকৃত হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।